মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব ২০। না খুব সুন্দর লাগছে। এসো, গুড মর্নিং কি বলবো? নিতু হাসলো। সুপ্রভাত এবং শুভ সকাল। আজ থেকে আমি আপনাদের নতুন সাহায্যকারী। নাস্তায় বসতেই সালমা ইশারা করলেন রুবাকে। রুবা কঠিন গলায় বলল, নিতু, আগামী 10 দিনের মধ্যে তোকে বিয়ে করতে হবে, প্রস্তুতি নে। বাবা, সকাল সকাল একেবারে বিয়ে দিয়ে শুরু? আমি তো জানতাম না অফিসে বসতে হলে বিয়ে করতে হয়। অফিস না, আমি মরার আগে তোর বিয়ে দেখে মরতে চাই। তুই সেটেল করেছিস, এটা দেখে মরলেও শান্তি পাবো। নিতু চেয়ার টেনে বসতে বসতে বলল, তুমি মরে যাবে নাকি কনফার্ম? হাতে পায়ে যেভাবে পানি এসেছে, বাঁচবো যে গ্যারান্টিটা কি? আমি তো এই অবস্থায় ফ্লাই করতাম না। মন এত টান দিল, ভাবলাম যে দেশে জন্মে প্রথম নিঃশ্বাস নিলাম, মরলে সেই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তুমি মরে যাবে বলে আমার বিয়ে করতে হবে? কেন, তুই কি বিয়ে করবি না? করবি যেহেতু 2 দিন আগে কর আমার খাতিরে। তোর বিয়ে দেখে মরলাম। নিতু পেপার খুলে মুখের সামনে ধরল। ইরফান সাহেব কিছুক্ষণ অপেক্ষা করে নিতুকে ডাকলেন, নিতু মা। নিতু পেপার নামিয়ে বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বলো বাবা, আমরা যদি তোমার জন্য ছেলে পছন্দ করি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? নিতু খুব স্বাভাবিক আর শান্ত কণ্ঠে বলল, যদি বিয়ে করি তবেই তো। আমি তো বিয়ে করব না বাবা, সারা জীবনের একটা বিষয়, মনের ইচ্ছে না থাকলে করা কি উচিত? তাও অল্প সময়ের ব্যাপার হলে ভাবা যেত, মনের উপর জোর করা যেত। যেহেতু লাইফ লাস্টিং একটা ব্যাপার, তাই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব না। সবাই নিতুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিতু আগের চেয়ে আরও বেশি মোলায়েম কণ্ঠে বলল, আমি কি খুবই বিস্ময়কর কিছু বলেছি? সবাই এমনভাবে কেন তাকিয়ে আছো? সঙ্গে সঙ্গেই সবাই বিস্ময় কাটিয়ে স্বাভাবিক হতে চাইল, তাতে অঘটনই বেশি ঘটল। সোভান সাহেব গরম চায়ে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে ফেললেন। সোভান সাহেবের মুখে রুটির টুকরা ছিল, প্লেটে পড়ে গেল। সালমা চা ঢালছিলেন কাপে, হাত ফসকে চা টেবিলে পড়ে গেল। আফরোজা ভাজির বাটিটা টানছিলেন, সেটা উল্টে ফেললেন। সোভান সাহেব ব্যাপারটা সহজ করলেন, না অদ্ভুত লাগার কি আছে? তুমি বিয়ে করবে না, এটা একান্তই তোমার ব্যাপার মামনি, অনেকেই তো বিয়ে করে না। আফরোজা আর সালমা মুখ চাওয়াচাই করলেন। রুবা বিস্মিত কণ্ঠে বলল, তুই সত্যিই বিয়ে করবি না? না, কোনো দিন না। বারবার জিজ্ঞেস করলে আর আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলেই মতামত বদলে যাবে না আপা। সোভান সাহেব রুবাকে আঙুলের ইশারায় চুপ করতে বললেন। সালমা চেঁচিয়ে উঠলেন, তুই কি মাদার তেরেসা যে বিয়ে করবি না? সংসারে থাকছিস, আনন্দ আহ্লাদ সব করছিস, বিয়ে করতে সমস্যা কোথায়? এমন অনেকেই তো আছে যারা সংসারে থেকেও বিয়ে করেননি, তো আমার ক্ষেত্রে সমস্যা কোথায়? আমি তোমাদের সঙ্গে থাকবো, বাবা বড় চাচার সঙ্গে অফিসে বসবো। কেন করবি না বিয়ে? কেন বল, কেন? মনের ইচ্ছে নেই। তোর মন বললেই হলো? সমাজ সংসারে থেকে সমাজকে মানবি না? এই অবাধ্য মেয়েকে পেটে ধরেছিলাম আমি, এতটা দিন বিদেশে কাটিয়ে এই শিখে এলি? এই নিতু নিঃশব্দে চায়ে চিনি মেশাতে লাগলো মনোযোগ দিয়ে। সালমা আশ্চর্য হয়ে মেয়েকে দেখছেন। এ কোন নিতু তার? এত শক্ত এই মেয়েটাকে তো তিনি কোনোদিনই দেখেননি। নিতু চা বানিয়ে উঠে দাঁড়ালো। চাচা, আমি সোফায় চলে যাচ্ছি, টিভি দেখব। ওখানে থাকার সময় সকালে তো আমি টিভি দেখে নাস্তা করতাম, অভ্যাস হয়ে গেছে। বুয়া, আপনি কাইন্ডলি আমার নাস্তার প্লেটটা ওখানে দিয়ে যান তো। আফরোজা এবং সোভান সাহেব অসহায়ভাবে মুখ চাওয়াচাওয়ি করলেন। সালমা পানির গ্লাসটা হাতে নিয়ে ছুঁড়ে মারতে গিয়ে নিজেকে সামলালেন। নিতু চা খেতে খেতে আরাম করে টিভি দেখছে। রুবা অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাস্তা না করে উঠে গেল। সোভান সাহেব কণ্ঠস্বর নামিয়ে নিলেন, মেয়েটা এত আকাশ পাতাল বদলে গেল কেন? সালমার আগে গজগজ করতে লাগলেন। কষে 2টো থাপ্পড় দিলে এই সব নাটক বেরিয়ে যেত। তিনি বিদেশ থেকে ফিরে এসে যেন রানী ভিক্টোরিয়া বনে গেছেন, কাউকে তোয়াক্কাই করছেন না। ছেলেটা হাতের আঙুলের গাঁটে গাঁটে দিন গুনে মেয়েটার জন্য অপেক্ষা করছে। কত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, জানে কিছু? কার জন্য বাড়ি গোছালো? অথচ মহারানী তো চোখেই দেখেন না কিছু। তিনি এখন বলছেন বিয়েই নাকি করবেন না। মাত্র এলো মেয়েটা, এমনি এমন করো না সালমা, সময় দাও। বাচ্চা মেয়ে বুঝেই বাকি।
ছেলেটা সারা রাত দরজায় বসে থেকে গেল। শোনো ভাবি, আমি বলে দিলাম এই নিতু না মাহবুব মাহবুব করে কেঁদে কুল পাবে না। সালমা দাঁতে দাঁত চেপে বললেন, ভাবি মেয়েটাকে আমি কি দুটো চড় দিয়ে আসবো? ছেলেটাকে কি ও খুন করে তারপর শান্তি হবে? আস্তে বলো সালমা, আস্তে আস্তে করে তো সবই ভেস্তেই যাচ্ছে ভাবি। ছেলেটা ওর জন্য জীবনে সব ছাড়লো, বন্ধুত্ব ছাড়লো, হাসি আনন্দ ছাড়লো, নিজের মর্জি ছাড়লো। আর এনাকে দেখো সকাল সকাল শাড়ি পরে অফিস যাওয়ার জন্য মরে যাচ্ছে। ফাজিল মেয়ে। আমার তো মনে হচ্ছে নিতুর ব্যাগ ঘাটাঘাটি করলে ঠিক একটা পিস্তল বের হয়ে আসবে। ছেলেটাকে মারবে বলে হয়তো ওতে গুলিও লোড করে রেখেছে, শুধু আমাদের জন্য সুযোগ পাচ্ছে না বলে বুকটা ঝাঁঝরা করতে পারছে না। নিতু সোফা থেকেই জবাব দিল, কাউকে মারতে হলে পিস্তল লাগবে কেন বলো তো মা? কথাই বুঝি মারা যায় না? তুই কার কথা বলছিস? তোমরা কাকে মারবার কথা বলছিলে? নিতু ছলছল চোখে তাকালো। আফরোজা ছুটে গেলেন, নিতুর মাথায় হাত রাখলেন। নিতু আর্দ্র গলায় বলল, আশায় মনে হচ্ছে বাড়ি থেকে আনন্দটা হারিয়ে গেছে। সারাক্ষণ সবাই আমার উপর কেন রেগে আছে? আমি কি ফিরে এসে সবাইকে রাগিয়ে দিলাম? সৌভান সাহেব ছুটে গেলেন। এক্ষুনি যাকে আমি অফিসে বসিয়ে মুক্তি পাবো ভাবছিলাম, সে এমন কাঁদলে কে আমার সর্দার হবে? আনা ফ্রাঙ্কের ডায়েরি যে 14 বছর বয়সে পড়ে ফেলেছিল, সে বুঝি এমন বড় হয়ে ভ্যা ভ্যা করে কাঁদে? মা সারাক্ষণ আমাকে বকছে, কেন এমন খিটখিট করছে, কেন এমন করছে? সালমা চেঁচালেন, তুইও তো আমার আগের নিতু নেই। আমার আগের নিতু তো এমন ছিল না। তুই আমার আগের নিতু ফেরত দে দে। আমার আগের নিতু হলে আমার কথাই ঠিক বিয়ে করে নিত। নিতু ছুটে বেরিয়ে গেল, এক দৌড়ে গিয়ে গাড়িতে বসলো। এই পৃথিবীতে তার পছন্দের মানুষগুলোই কেন এমন করে তার সঙ্গে? তাকে একদম বুঝতে চায় না। ঠিক কতটা ঝড়, ঠিক কতটা মানসিক চাপ সয়ে নিতু এমন কঠিন হয়েছে, এটা কি মা বোঝে না? বিদেশে কি একদিনও নিতু ভালো ছিল? এক মুহূর্তও কি ভালো ছিল? মাও কেন মাহবুব ভাইয়ের মতো ঠিক একই রকম হয়ে গেল? কেন? শুধু নিতু পছন্দ করে বলেই? নিতু সব থেকে বেশি ভালোবাসার মানুষগুলোই কেন নিতুর জীবনের কষ্টের কারণ হয়ে যায়? কেন? নিতু তো সবটা দিয়ে তার বাড়ির লোককে ভালোবাসে, ভালোবেসে আঁকড়ে থাকতে চায়। কেউ কেন বুঝতে পারছে না নিতুর পক্ষে বিয়ে করা সম্ভব নয়? সে তো অনেক ভেবেছে, মনকে অনেক বুঝিয়েছে। মনটা তো মাহবুব ভাই ছাড়া আর কাউকে নিতে চায় না, কাউকে না। মনের ব্যাপারটা না হয় সে মানিয়ে নিতে পারত। মন কি ভাবলো লোকে তো দেখে না, কিন্তু শরীর, শরীর সে কি করে মানাবে? এই শরীরে তো সে অন্য কারো ছোঁয়া নিতেই পারবে না কোনো দিন। বিয়ে তো মন শরীর দুই দিয়েই করতে হয়। এখানে একজন আরেকজনকে আষ্টে পিষ্টে পেতে চায়, পেয়ে নেয়। সামগ্রিকভাবে সব বিনিময়ের নাম বিয়ে। এই বন্ধনে তো আংশিকভাবে কিছু চলে না। এই বন্ধনে সবটা সম্পূর্ণ হতে হয়। এখানে দান হয় সত্য ত্যাগ করে। এখানে কেউ কারো মালিকানা নেয় না। দুজনে সমান হয়, মিশে থাকে দায়িত্বে, কর্তব্যে, অধিকারে আর ভোগ মালিকানায়। নিতু তো এই বিনিময় শুধু একজনের সঙ্গেই করতে পারত। সেই যখন হলো না নিতুর, তবে কেন বিয়ে? মনের ছোঁয়া তো অনেক দূর। নিতুর এই শরীর তো আর কাউকে ছুঁতে দিতে পারবে না সে, কাউকে না, কখনো না। মাহবুব বসে আছে নিতুদের অফিসে। সে এসেছে আধ ঘন্টা আগে। রিসিপশনে দুবার বলেছে নিতুর সঙ্গে দেখা করতে এসেছে। নিতুর অ্যাসিস্ট্যান্ট এসে বলেছে ম্যাডাম ব্যস্ত। মাহবুব কিছুতেই ভেবে পাচ্ছে না, দুদিন অফিসে বসে আজ মানুষ কি করে এত ব্যস্ত হয়ে যায়, তাও আবার শুক্রবারের মতো ছুটির দিনে অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে ব্যস্ত বলতে হয় কেন? এই অফিসে এলে সে সবার সঙ্গেই তো সরাসরি দেখা করতে চলে যায়। নিতুর ক্ষেত্রে এই নিয়ম কেন? বিদেশে ছিল বলে নিজের দেশেও বিদেশ নিয়ে আসবে নাকি? তৃতীয়বারে মাহবুব নিজে দরজা ঠেলে জোর করে ভেতরে ঢুকে গেল। নিতু ল্যাপটপে একমনে কাজ করছে। মাহবুবকে দেখেও চোখ নড়ল না তার। তুই আমাকে ভেতরে আসতে মানা করেছিস? কি এমন অফিসার হয়ে গেছিস বল তো? অফিসার না হলে বুঝি আপনাকে মানা করা যাবে না? তুই কি ভেবেছিস বিদেশে ছিলি বলে আমার চ্যাপ্টার তুই ঝট করে বন্ধ করে দিতে পারিস? শোন নিতু, আমি অন্যের হাতে বন্ধ হওয়া কোনো চ্যাপ্টার নই। এই মাহবুবের চ্যাপ্টারের একমাত্র কন্ট্রোলার সে নিজে। মাহবুব সজোরে টেবিল চাপড়ে উঠল। কথা শুনতে পাচ্ছিস না? এত ইনসেসিবল কি করে হয়ে গেছিস তুই?
একটা পাথরও তো তোর মতো নয়। এত ডাকছি, এত জরুরি কথা বলতে এসেছি, শুনলে না পাথরও ঠিক গড়িয়ে পড়ে যেত। নিতু ল্যাপটপ বন্ধ করে মাহবুবের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। কপালের চুলটা আঙুল বুলিয়ে একটু সাইড করলো। নিজের শার্টের কলারটা একটু টেনে নিল পেছনে। হলুদ শার্টে ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে নিতুকে। ঠোঁটের কড়া লিপস্টিক যেন সবটা ছাপিয়ে ডাকছে মাহবুবকে। চোখের ধোঁয়াশা কাজলটা যেন কথা বলতে চাইছে ইশারায়। পৃথিবীর চিরাচরিত গোপন ভালোবাসার শুদ্ধ বানানে কবিতা শোনালে বলে ডাকছে মাহবুবকে। মাহবুব চট করে নিজেকে সামলালো। হালকা কেশে জমে আসা কণ্ঠটার গলার স্বর আবার চড়িয়ে নিল। শোনো নিতু, তুই কিন্তু সীমা ছাড়িয়েছিস অনেক আগেই। এখন যা করছিস সেটা সীমার বাইরে গিয়ে আরেক সীমায় পৌঁছাচ্ছে। সব সময় তো তোরটা চলতে পারে না। আমি সব সময় তোর অটোক্রেসি সহ্য করব না। নিতু টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে এক চুমুক পানি খেলো। তারপর ঝরঝরে কণ্ঠে বলল, আপনি বসুন না মাহবুব ভাই, বসুন। গরু মেরে জুতো দিচ্ছিস, প্রথমে ঢুকতে দিবি না, এখন আমার বসা নিয়ে মরে যাচ্ছিস কেন রে? আমি কি তোর কথায় উঠবাস করার চাকর? তোর কি মনে হয় ফিজিক্সে মাস্টার করেছিস বলে সবার ফিজিক্স তোর হাতে চলে গেছে? নিতু জায়গা থেকে উঠে এসে চেয়ারে এগিয়ে দিল। তার চোখে মুখে মিষ্টি হাসির ঝলক। মাহবুব হতভম্ব চোখে তাকিয়ে আছে। প্লিজ বসুন, বসে কথা বলুন। মাহবুব বসলো না, চেয়ারটায় একটা জোর লাথি মারলো। চেয়ার উল্টে যাওয়ার আগে নিতু সেটা পা দিয়ে আটকালো। চেয়ারটা ঠিকঠাক করে সেই চেয়ারে নিতু নিজেই বসলো। মাহবুবের দিকে কয়েক সেকেন্ড নীরব তাকিয়ে রইল। আপনি বসলেন না? আমার কিন্তু খুব খারাপ লেগেছে, সত্যি। মাহবুব নিতুর ভাবসাব বুঝতে পারছে না। এত ভয় করছে কেন হঠাৎ তার? নিতু এত ঠান্ডা মেজাজে কেন কথা বলছে? নিতু চেয়ারটা দোলাতে দোলাতে বলল, আপনি সেদিন রাতে আমার ঘরের দরজায় কি একরকম করেই লাথি মেরেছিলেন? মাহবুব অপ্রস্তুত বোধ করতে লাগলো। নিতু আবার সেদিনের লাথির কথা টানছে কেন? সে কি ভাবছে জেরা করে মাহবুবকে কাবু করে ফেলবে? তুই দরজা খুলিসনি কেন? আমি তোকে কতবার ডাকলাম। তোর ঘরে যেতে আমার নক করতে হচ্ছে। এটাই কত অপমানজনক আমার জন্য, তুই জানিস? মাহবুব ভাই, আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি লাথি মেরেছিলেন কি না। আপনি উত্তরটা হ্যাঁ বা নাতে দিলে ভালো হয়। আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি তোর চেয়ে বয়সে বড়। আমাকে রেসপেক্ট করা তোর ডিউটি। জেরা করে হ্যাঁ না বলিয়ে নিলেই কোনো কিছু বদলে যায় না। নিতু শব্দ করে হেসে উঠল। আপনার কেন মনে হচ্ছে এই প্রশ্নটার উত্তর দিলে আপনার রেসপেক্ট কমে যাবে? মাহবুব এবার এগিয়ে গিয়ে নিতুর চেয়ারটায় বসলো। হেলান দিয়ে এদিক ওদিক হাতে হাতে বলল, দরকার ছিল তাই তো ডেকেছিলাম। একটু দরজা খুললেই হতো। লাথি মারতে নিশ্চয়ই আমারও ভালো লাগে না। নিতু চুপচাপ পেপার ওয়েটটা ঘোরাতে থাকলো। কিছু একটা মনোযোগ দিয়ে ভাবছে সে। মাহবুব কথা বলতে গিয়েও থেমে গেল। পুরো ব্যাপারটা তার একদম হাতছাড়া কেন লাগছে। নিতু দেশে ফিরলে কি হবে, কিভাবে কি করবে, সবটা সে ভেবেই রেখেছিল। অথচ এখন তো সব হচ্ছে হিসাবের বাইরে। এই দৃশ্যায়ন তো সে তার কল্পনাতেও ভাবেনি। মাহবুব ভাই, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি কি তোর মতো নাকি রে, যেখানে সেখানে ঢুলে পড়ি? এয়ারফোর্সে আসি, আমার রক্তে রক্তে ডিফেন্স। সব সময় আমি ততটুকুই সজাগ যতটুকু ফ্লাইংয়ের সময় থাকি। গুড। তাহলে বলুন, আমার দরজায় লাথি মেরেছিলেন কেন? এই জবাবদিহিতা আমি তোকে করব কেন? দুদিন দেশের বাইরে থেকে এসেই বড়দের ওপর কথা বলা শুরু করেছিস। নিতু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কিরে, চলে যাচ্ছিস কেন? নিতু দরজাটা ভেতর থেকে লক করলো। দুটো সিটকিনি ভালো করে আটকালো। শার্টের দুটো বোতাম খুলে নিল। হলুদ অন্তর্বাসের মধ্যে রিবনের ফ্লাওয়ার নটটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাহবুব মাথা সোজা করে বসলো। নিতুর মতলবটা কি? তার মনে কি চলছে? বিদেশে গিয়ে নিতু কি তার সভ্যতা হারিয়ে বসেছে? শার্টের বোতাম খুলছিস কেন? এখনও রেগে মেগে জামা খুলে ফেলার অভ্যাসটা বুঝি তোর যায়নি? আসলে নিতু, সেন্টিমেন্টের ব্যাপারটাই এমন। এটা আজীবন একরকম থাকে। এক্সারসাইজ করে আর যাই করা যাক না কেন, সেন্টিমেন্ট কন্ট্রোল করা যায় না। নিতু ডেস্কের ড্রয়ার খুলে বেল্টের মতো কিছু একটা বের করলো। বাঁ হাতে তার মোটা স্কচ টেপ। নিতু ভীষণ মিষ্টি চাহনি নিয়ে মাহবুবের সামনে এসে দাঁড়ালো। মাহবুবের বুকের ভেতরটা ধূপধাপ করে যেন ভাঙতে লাগলো। ঠিক কতদিন পর
না না, কত যুগ পর সে এই নিতুকে দেখছে, ঘ্রাণ পাচ্ছে নিতুর। সব শূন্যের দাম তাহলে এবার সে পেয়ে যাবে সুদে আসলে। মাহবুব মুহূর্তের মধ্যে কিছু বুঝে উঠবার আগেই নিতু বেলটা এক ঝটকায় খুলে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলল। লক করে দিল বেল্টের অন্য পাশটা। পুরো ব্যাপারটা যেন চোখের পলকে করল সে। তুই আমাকে বেঁধেছিস কেন? কি করছিস বলতো নিতু? হলিউড ঘুরে এসে সব কিছুতে হলিউডের স্টাইল নিয়ে আসবে নাকি? আপনার ব্যথা লাগছে না তো? ধুর ব্যথা, সারাদিন কিলিয়ে তুই আমার মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারবি না রে। 4 আর্মে প্লাঙ্কে আমি ডিউরেশন জানিস? ওয়েট লিফটিংতে আমার ব্যাচে। মাহবুব কথা শেষ হলো না। নিতু স্কচ টেপটা ঝট করে মুখে এঁটে দিল তার ঠোঁটে। কয়েক সেকেন্ডে অবাক তাকিয়ে মাহবুব পুরোদমে ফুলে উঠল রাগে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে যাবে তার। সে চেয়ারের সঙ্গে জোর জবরদস্তি শুরু করলো। পা দিয়ে টেবিলটায় ধূপধাপ ধাক্কাতে শুরু করলো। নিতু আরেকটা বেল্ট বের করে মাহবুবের পা দুটোও বাঁধল। মাহবুব দিশেহারা ভঙ্গিতে তাকিয়ে আছে। এই নিতুকে তো সে আর চিনতেই পারছে না। নিতু এবার টেবিলের ওপর এসে বসলো। পায়ের হিলটা খুলে পা দুটো আলতো করে মাহবুবের উরুর উপর রাখলো। ফর্সা পায়ে সোনার চিকন চেইন চকচক করছে। এত আশ্চর্য হয়ে তাকাবার কিছু নেই মাহবুব ভাই। ওখানে আমি আত্মরক্ষার জন্য 6 মাসের একটা কোর্স করেছিলাম। বিদেশ বিভুঁইয়ে একা থাকতে গেছি। বুঝেনি তো কখন কোন পিশাচের খপ্পরে পড়ি। সব জায়গায় তো আর আপনার মতো ভালো মানুষ নেই যে এসে আমাকে সেভ করবে। সেখানে এসব শারীরিক কৌশলগুলো শিখেছি। মাহবুব কিছু বলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলো। মুখের স্কচ টেপ যেন পারলে ছিঁড়ে ফেলতে চায় সেই শক্তিতে। নিতু গ্লাসটা নিয়ে বাকি পানিটা আরাম করে খেলো। তো যে কথা বলছিলাম, সেদিন আপনি আমার একজন কাজিন হিসেবে আমাকে এয়ারপোর্টে ডেকেছেন। আমি হাসি মুখে কথা বলেছি। আমাদের বাড়ির গেট টুগেদারে এসেছেন, সেখানেও আমি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলেছি। আমার মনে হয় না এই কথা বলার মধ্যে আমি আপনার সঙ্গে কোনো রকম বেয়াদবির মতো কিছু করেছি। এবং এমনটাও নয় যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাইনি বা আপনি আমাকে ডেকেছেন আমি অ্যাভয়েড করে গেছি, সেরকম কিছুই নয়। কিন্তু সেদিন রাতে আপনি কি করলেন? আমার দরজায় নক করলেন এবং আমি দরজা খুললাম না বলে লাথি মারলেন। যদিও আমার স্বাভাবিক সম্পর্কে একজন কাজিন আমার ঘরের দরজায় লাথি মারার অধিকার রাখে না, তারপর আমি চুপ করে থেকেছি। কারণ আমি ভেবে নিয়েছি আপনি রকচটা ধরনের মানুষ, রাগে একটা ভুল করেই ফেলেছেন। অথচ আজ আপনি আবার কি করলেন? অফিসে দেখা করতে এসে আমি ব্যস্ত বলা সত্ত্বেও জোর করে ঘরে ঢুকে পড়লেন। শুধু তাই নয়, আমি আপনাকে অত্যন্ত কর্ডিয়ালি বসতে বললাম, আপনি চেয়ারটায় লাথি মারলেন। আপনার কি মনে হচ্ছে না আপনার পা অনেক বেশি চলছে ইদানিং? এতটুকু বলে নিতু মাহবুবের মুখের স্কচ টেপটা খুলে দিল। মাহবুব গর্জন করে উঠল, বাঁধন খুলে দে নিতু, বলছি ভালো হবে না। হাত পা বেঁধে কথা বলা কখনোই গণতান্ত্রিক নয়। তুই কি ভেবেছিস হাত পা বেঁধে ফেললেই আমি বাধা পড়ে যাব তোর কাছে? সব সমাধান হয়ে যাবে? বেল্টের লক খুলে দে বলছি। লক আমি অবশ্যই খুলে দেব মাহবুব ভাই, আমি আপনাকে আজীবন বেঁধে রাখবো না। আলোচনা আগে শেষ হোক, তারপর খুলে দেব। এখন বলুন, আমি যা যা বললাম এর মধ্যে আপনার নিজের কিছু বলার আছে কি না? আর্তপক্ষ সমর্থনে আপনি কি কিছু বলতে চান? নিতু, তুই কিন্তু এর খুব খারাপ ফল পাবি। আমি তোকে আস্ত রাখবো না। নিতু আবার স্কচ টেপটা সেটে দিল মাহবুবের ঠোঁটে। টেবিলে বসেই মাহবুবের শার্টের কলারটা ঠিকঠাক করে দিতে দিতে বলল, আমি আপনার সঙ্গে সহজ স্বাভাবিক সাবলীলভাবে আচরণ করছি, কিন্তু তারপরও আপনি পরপর দুবার আমার সঙ্গে অভদ্র আচরণ করে ফেললেন। আমি সবাইকে দুবার সুযোগ দিই মাহবুব ভাই, আপনাকেও 2টো সুযোগ দেয়া হয়ে গেছে। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমার সঙ্গে আচরণীয় পদ্ধতি সম্পর্কে আপনাকে এই মুহূর্তে আমি একটি সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিচ্ছি।